হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি তোমাদের অক্সিলারি ভার্বের পার্ট 3 নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি তোমাদের হ্যাজ হ্যাভের ব্যবহার শেখাবো। তো দেখো সবাই, হ্যাজ মানে আছে, হ্যাভ মানে আছে। হ্যাজ ইউজ করা হয় যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে হবে হ্যাজ। বাকিগুলোর ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। ঠিক আছে, এবার দেখো সবাই, বোর্ড দেখো। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, কোনো ব্যক্তির নাম, একাধিক ব্যক্তি মানে একের অধিক ব্যক্তি। ঠিক আছে, তাহলে দেখো আই হ্যাভ এ পেন। আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। উই হ্যাভ এ কার, আমাদের একটা গাড়ি আছে। ইউ হ্যাভ এ গার্ডেন, তোমাদের একটা বাগান আছে। হি হ্যাজ এ বাইক, তার একটা বাইক আছে। সি হ্যাজ এ ডল, তার একটা পুতুল আছে। They have a huge house, তাদের একটা বড় বাড়ি আছে। It has a tail, এটার একটা লেজ আছে। Ram has a story book, রামের একটা গল্পের বই আছে। Ram and Rahim have many friends, রাম এবং রহিমের অনেকগুলো বন্ধু আছে। তাহলে আমরা এইভাবে কিন্তু হ্যাজ হ্যাভ ব্যবহার করতে পারি, তাই না? আবার দেখো, হ্যাজ হ্যাভের আরো অনেক ব্যবহার রয়েছে, আমরা জানবো। আমরা যদি এইভাবে বাক্য গঠন করি, তাহলে আমরা ইংরেজিতে কথাও বলতে পারবো। তারপরে দেখো, এবার দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাজ হ্যাভ ব্যবহার করা যায়, তাই না? দেখো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট যেমন দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি বা আমি সেখানে গেছি। আই হ্যাভ গান দেয়ার, আমি খেলেছি। আই হ্যাভ প্লেড, আমি ফল খেয়েছি। আই হ্যাভ ইটেন ফ্রুট। বুঝতে পেরেছো? তারপরে দেখো, উই হ্যাভ ওয়াচ দ্য মুভি, আমরা সিনেমাটা দেখেছি। ঠিক আছে, এবার উই হ্যাভ দিয়ে আরো অনেক বাক্য হবে, তোমরা বলতে হ্যাভ প্লেড ইন দ্য ফিল্ড, উই হ্যাভ ওয়াচ দ্য মুভি, উই হ্যাভ cooked rice, we have dance on the stage। এইভাবে কিন্তু তোমরা বাক্য গঠন করতে পারো। তারপরে দেখো ইউ দিয়ে দেখো, ইউ হ্যাভ danced on the stage, ঠিক আছে। তারপরে দেখো, he has played cricket, in the field, বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো সি দিয়ে আছে, তাই না? তাহলে সি হ্যাজ সাং এ সং, মানে সে একটা গান গেয়েছে। দে হ্যাভ রান in the field, তারা মাঠে দৌড়িয়েছে। It has done the work, এটা কাজটা করেছে। এবার দেখো কোনো ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, যে কোনো ব্যক্তির নাম থাকলে ওর পরে কি হবে? হ্যাজ হয়ে যাবে।
আমি কি বললাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওর পরে হ্যাজ হয়ে যাবে, বাকিগুলো পরে কি হবে, হ্যাভ হবে। এটা মনে রাখতে হবে তোমাদের। তারপরে দেখো কোন ব্যক্তির নাম আছে রাম, তাহলে রাম হ্যাজ রিটেন, রাম হ্যাজ রিটেন এ স্টোরি বুক, রাম একটা গল্পের বই লিখেছে। তোমরা এইভাবে কিন্তু আরো অনেক বাক্য গঠন করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো রাম অ্যান্ড রহিম, রাম অ্যান্ড রহিম রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়িয়েছে। তো হ্যাজ হ্যাভ এইভাবে আমরা ইউজ করতে পারি, আবার এইভাবে আমরা টেন্স হিসাবেও ইউজ করতে পারি। উই দিয়ে তোমরা বাক্য গঠন করতে পারো, ইউ আছে ইউ দিয়ে করতে পারো, ঠিক আছে। হি আছে হি দিয়ে তোমরা বাক্য গঠন করতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে দেখো সি আছে সি দিয়ে তোমরা এইভাবে বাক্য গঠন করবে, প্রেজেন্ট পারফেক্টে এইভাবে লিখতে পারো। তারপরে দেখো দে, দে দিয়ে তোমরা বলতে পারো যে দে হ্যাভ গান দেয়ার, তারা সেখানে গেছে। দ্য বয়েজ হ্যাভ গান টু স্কুল, ছেলেরা স্কুল গেছে, ঠিক আছে। তারপরে দেখো ইট হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কাজটা করেছে। রাম হ্যাজ রিটেন এ স্টোরি বুক, রাম একটা গল্পের বই লিখেছে। রাম অ্যান্ড রহিম হ্যাভ রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়েছে। তোমরা এইভাবে বাক্য গঠন করবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এগুলো হচ্ছে হ্যাজ হ্যাভের ব্যবহার। তো আমরা হ্যাজ হ্যাভ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ইউজ করতে পারি। এরপর আমরা কি শিখবো, হ্যাড এর ব্যবহার, তাই না, অক্সিলারি ভার্ব। তারপর আমরা শিখবো শ্যাল উইল বা শ্যাল বি উইল বি এর ব্যবহার। আমরা এখন শিখলাম হ্যাজ হ্যাভ এর ব্যবহার, এখন আমরা শিখবো হ্যাড এর ব্যবহার। দেখো সবাই পড়ে দেখো, হ্যাড মানে কি ছিল, তাই না। তো দেখো আই হ্যাড মানে আমার ছিল, আই হ্যাড মানে আমার ছিল। উই হ্যাড মানে আমাদের ছিল। ইউ হ্যাড মানে তোমার ছিল। হি হ্যাড মানে তার ছিল। সি হ্যাড তার ছিল। ইট হ্যাড এটার ছিল। দে হ্যাড তাদের ছিল। কোনো ব্যক্তির নাম, রাম হ্যাড রামের ছিল। রাম অ্যান্ড রহিম হ্যাড, রাম অ্যান্ড রহিম হ্যাড, রাম এবং রহিমের ছিল। তাহলে দেখো এগুলো হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে কি হ্যাড। তো এখন আমরা কি শিখছি, এখন আমরা হ্যাড এর ব্যবহার শিখছি। হ্যাড মানে ছিল, তাই না। দেখো আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল। ইউ হ্যাড এ বুক, তোমার একটা বই ছিল। হি হ্যাড মেনি ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু ছিল। সি হ্যাড এ বাইক, তার একটা বাইক ছিল। ইট হ্যাড এ টেল, এটার একটা লেজ ছিল। দে হ্যাড এ হিউজ হাউস, তাদের একটা বড় বাড়ি ছিল, বুঝতে পারলে। তারপরে দেখো রাম হ্যাড এ স্টোরি বুক, রামের একটা গল্পের বই ছিল। রাম অ্যান্ড রহিম হ্যাড মেনি ফ্রেন্ডস, রাম এবং রহিমের অনেকগুলো বন্ধু ছিল। তাহলে এগুলো হচ্ছে হ্যাড এর ব্যবহার। হ্যাড আমরা এইভাবে ইউজ করতে পারি, আবার হ্যাড আমরা পাস্ট পারফেক্ট টেন্সেও ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখন আমি তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এর ব্যবহার শিখাবো। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, যেমন দেখো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম, এইভাবে তোমরা ইউজ করতে পারো। তারপরে উই হ্যাড গান দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, তোমরা এইভাবেও ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ইউ হ্যাড কাম হিয়ার,
তুমি এখানে এসেছিলে, হি হ্যাড রিটেন এ পোয়েম, সে একটা কবিতা লিখেছিল। she had played ব্যাডমিন্টন, সে ব্যাডমিন্টন খেলেছিল। তারপরে দেখো it had done that, এটা ওটা করেছিল, তাই না? তারপরে দেখো দিয়ে করবো they had danced on the stage, তারা মঞ্চে নেচেছিল। তারপর দেখো কোনো ব্যক্তির নাম রাম had sung a song, রাম একটা গান গেয়েছিল। রাম and রহিম had run in the field, রাম এবং রহিম মাঠে দৌড়িয়েছিল। তাহলে এখন আমরা শিখলাম হ্যাড এর ব্যবহার। আমরা হ্যাড এইভাবে ইউজ করতে পারি, আবার হ্যাড আমরা পাস্ট পারফেক্ট টেন্স কে ব্যবহার করে ইউজ করতে পারি, ঠিক আছে? তো তাহলে এই ভিডিওতে আমি তোমাদের কি শিখলাম, এখানে আমি তোমাদের শিখলাম হ্যাড এর ব্যবহার। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। শুধু বোর্ডে যে বাক্যগুলো দেওয়া আছে এটা মানে নয় যে এগুলোই শুধু বলতে হবে, তোমাদেরকে নিজের ভাষায় আরো অনেক বাক্য তৈরি করতে হবে, জানতে হবে, এইভাবে ইউজ করবে। যেমন এখানে লেখা আছে আই হ্যাড এ পেন, আমার একটা কলম ছিল। তোমরা লিখতে পারো যে আই হ্যাড এ গুড ফ্রেন্ড, আমার একটা ভালো বন্ধু ছিল। আই হ্যাড এ নাইস কার, আমার একটা সুন্দর গাড়ি ছিল। উই হ্যাড এ হিউজ হাউস, আমাদের একটা বড় বাড়ি ছিল। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, তোমাদের ভুল হবে না, ঠিক আছে? এখন আমরা শ্যাল এবং উইল এর ব্যবহার শিখবো। তোমাদের মনে রাখতে হবে ফার্স্ট পারসন আই এবং উই এই দুটো ওয়ার্ডের পরে শ্যাল ইউজ করা হবে, ঠিক আছে? এবং এরপরে তোমরা আবার উইলও ব্যবহার করতে পারো, ভুল হবে না, ঠিক আছে? এবার বাকি যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর পরে কি ইউজ করতে হবে? উইল, শ্যাল ইউজ করা যাবে না। যেমন বোর্ড দেখো, ফার্স্ট পারসন আই উই এই দুটো ওয়ার্ডের পরে তোমরা শ্যাল বা উইল ব্যবহার করবে, ঠিক আছে? তারপরে বাকি যে ওয়ার্ডগুলো আছে ওই ওয়ার্ডগুলোর পরে উইল ব্যবহার করবে। তো আজ আমি তোমাদের শ্যাল এবং উইল দিয়ে কিছু বাক্য দেখাবো। তোমরা সবাই দেখো, বোর্ড দেখো। যেমন দেখো আই শ্যাল গো দেয়ার, মানে আমি সেখানে যাব। উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। ইউ উইল প্লে ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলবে। হি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। সি উইল সিং এ সং, সে একটা গান করবে। তারপর দেখো দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। ইট উইল ডু ইট, এটা করবে। রাম উইল গো টু মার্কেট, রাম বাজারে যাবে। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শ্যাল উইল দিয়ে বাক্য, ঠিক আছে? তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। এখানে বাক্যগুলো আছে, এইভাবে তোমরা আরো অনেক ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে পারো। যেমন এখানে দেখো মেন ভার্ব গো আছে, কখনো কোথাও প্লে আছে। তোমরা যতগুলো মেন ভার্ব আছে, রাইট, তারপরে স্লিপ, প্লে, সুইম, যতগুলো ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা শ্যাল উইল দিয়ে বাক্য গঠন করতে পারো। তো ফিউচার ইনডেফিনিটে কি হয়? ফিউচার ইনডেফিনিটে
শ্যাল বা উইল ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে দেখো দুজন ব্যক্তি রাম অ্যান্ড রহিম, রাম অ্যান্ড রহিম উইল রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়বে। তো এগুলো হচ্ছে কি শ্যাল এবং উইল দিয়ে বাক্য। আবার মনে রাখতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সেও কিন্তু শ্যাল উইল ব্যবহার করা হয়, ঠিক আছে। কি প্রথমে সাবজেক্ট হবে, তারপর ভার্বের সাবজেক্ট হবে, তারপরে কি হবে শ্যাল হবে বা উইল হবে, দিয়ে কি হবে ভার্বের 1 নম্বর দিয়ে হবে অবজেক্ট। বুঝতে পেরেছে? যেমন দেখো শ্যাল গো দেয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আই শ্যাল গো দেয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্স। ইউ উইল প্লে ফুটবল, এই বাক্যটা কিন্তু ফিউচার ইনডিফিনিট, মানে এখানে যতগুলো বাক্য আছে এগুলো সবই ফিউচার ইনডিফিনিট। ওকে, এবার বাক্যের যে ভাগ আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, তোমরা ওই ওয়ার্ড গুলো ইউজ করে এগুলোকে লিখতে পারবে। যেমন ধরো এখানে কি আছে আই শ্যাল গো দেয়ার, এটা হচ্ছে হ্যাবাচক। অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে হ্যাবাচক। তাহলে তোমরা এই বাক্যটাকে নেগেটিভ করতে পারো, তো কি হবে আই শ্যাল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। তো তোমরা এইভাবে কিন্তু বাক্য ইউজ করতে পারো। এখানে যে প্রত্যেকটা বাক্য আছে, প্রত্যেকটা বাক্যে যেগুলো শ্যাল বা উইল আছে ওর পরে নট ব্যবহার করে এভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। তাহলে এটা কি হবে ইউ উইল নট প্লে ফুটবল, তুমি বা তোমরা ফুটবল খেলবে না। হি উইল নট রাইট এ লেটার, সে একটি চিঠি লিখবে না। সি উইল নট সিং এ সং, সে একটা গান করবে না। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। ইট উইল নট ডু ইট, এটা করবে না। রাম উইল নট গো টু মার্কেট, রাম বাজার যাবে না। রাম অ্যান্ড রহিম উইল নট রান ইন দ্য ফিল্ড, রাম এবং রহিম মাঠে দৌড়বে না। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। ধরো তুমি মনে মনে বলছো যে আই শ্যাল ইট, আমি খাবো, তাই না। তোমরা এটাকে নেগেটিভ করতে পারো, কি লিখতে পারো আই শ্যাল নট ইট, আমি খাবো না। আই শ্যাল গো, আমি যাব। আই শ্যাল নট গো, আমি যাব না, ঠিক আছে। এবার দেখো উই শ্যাল রিড বুক, আমরা বই পড়বো। উই শ্যাল নট রিড বুক, আমরা বই পড়বো না। তো তোমরা উই শ্যাল নট গো দেয়ার, আমরা সেখানে যাব না। ইউ উইল নট রাইট এ লেটার, তুমি একটি চিঠি লিখবে না, ঠিক আছে। তারপরে দেখো হি উইল নট রাইট এ স্টোরি, সে একটি গল্প লিখবে না। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো। ধরো ফিউচার ইনডিফিনিটে কি হয়, ফিউচার ইনডিফিনিটে প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হবে বা উইল হবে, তারপরে কি ভার্বের 1 নম্বর দিয়ে হবে অবজেক্ট, তাই না। যেমন আমি খাবো আই শ্যাল ইট, আমি খাবো না আই শ্যাল নট ইট। যদি আবার এটাকে ইন্টারোগেটিভ বলে, হ্যাঁ, কি হবে শ্যাল আই ইট, আমি কি খাবো, মানে এই শ্যাল বা উইল গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। বুঝতে পেরেছো? যেমন দেখো আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে। এখন আমি তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের যে বাক্যগুলো বললাম, ওই বাক্যগুলোকে আমি তোমাদের অ্যাফার্মেটিভ মানে হ্যাবাচক, নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক, এই ভাগগুলো পড়ে দেখাবো। যেমন দেখো ফর এক্সাম্পল দেখো যে দ্য বয় উইল প্লে
দ্য বয় উইল প্লে ফুটবল, দ্য বয় উইল প্লে ফুটবল, এটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। এই বাক্যটা কোন টেন্সে আছে? এই বাক্যটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, এই বাক্যটা আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে। এটাকে আমরা কি করব? নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, ইন্টারোগেটিভ নেগেটিভ করব। নেগেটিভ মানে নাবাচক, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে? ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক নাবাচক। তো এটাকে আমরা করে দেখাবো। যেমন দেখো এখানে যে বাক্যটা আছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এবার আমরা এটা নেগেটিভ করব, তাহলে কি হবে? দ্য বয় উইল নট, দ্য বয় উইল নট প্লে ফুটবল, দ্য বয় উইল নট প্লে ফুটবল, মানে ছেলেটি ফুটবল খেলবে না, এটা নেগেটিভ হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? এবার চলে এসো এটাকে ইন্টারোগেটিভ করো, ঠিক আছে? এবার দেখো ফিউচার ইনডিফিনিটে সাবজেক্টের পরে যে শ্যাল বা উইল ব্যবহার করা হয়, তো ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে শ্যাল উইল সাবজেক্টের আগে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো দেখো এখানে উইলটাকে আগে লিখো, উইল দ্য বয় প্লে ফুটবল, উইল দ্য বয় প্লে ফুটবল, ছেলেটি কি ফুটবল খেলে, সরি ছেলেটি কি ফুটবল খেলবে, এভাবে বলতে হবে। কি বলবে? উইল দ্য বয় প্লে ফুটবল, ছেলেটি কি ফুটবল খেলবে। তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে দেখো সাবজেক্টটা এখানে হচ্ছে নাউন হয়েছে, তাই না? নাউন। যদি সাবজেক্ট নাউন থাকে তাহলে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে টেন্স অনুসারে ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। বুঝতে পেরেছো? ডুইং ভার্ব মানে হচ্ছে ডু, ডাজ, ডিড। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ। বি ভার্ব মানে হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? শ্যাল বি, উইল বি। আর হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। বুঝতে পেরে গেছে? তাহলে ইন্টারোগেটিভ দেখো, উইল নট দ্য বয় প্লে ফুটবল, উইল নট দ্য বয় প্লে ফুটবল, কোশ্চেন মার্ক, ছেলেটি কি ফুটবল খেলবে না। তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? যে বাক্যগুলো আছে, যেমন ধরো তুমি একটা বাক্য বলছো যে আই প্লে ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তুমি এটা নেগেটিভ করো, আই শ্যাল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। তাহলে তুমি এটাকে ইন্টারোগেটিভ করো, শ্যাল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো। তারপর তুমি আবার ওটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করো, শ্যাল আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো না। যদি সাবজেক্টটা নাউন থাকে তাহলে নাউনের আগে হয়ে যাবে শ্যাল নট বা উইল নট। যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের আগে হবে শ্যাল বা উইল, প্রোনাউনে পরে হবে নট। বুঝতে পেরেছো? তারপর দেখো সবাই এখানে একটা বাক্য বলছে, আমি দেখো দা গার্ল উইল ড্যান্স, the girl will dance on the stage, the girl will dance on the stage। তুমি এবার এটাকে ধর এটা অ্যাফার্মেটিভ আছে, তুমি এটাকে নেগেটিভ করো, তাহলে কি হবে? the girl will not dance on the stage, দেখো মেয়েটি মঞ্চে নাচবে, তাই না? এটা কি মেয়েটি মঞ্চে নাচবে না। বুঝতে পেরেছো? তারপর দেখো এখানে দেখো উইলটাকে আগে লিখে দিবে, উইল দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ, উইল দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ, মেয়েটি কি মঞ্চে নাচবে। তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ কি হবে তাহলে? দেখো এখানে দেখো সাবজেক্টের নাউন আছে, তাই না? তো নাউন থাকলে উইল নট, শ্যাল নট গুলো সাবজেক্টের আগে হয়ে যাবে। কোন বাক্যের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। তাহলে এখানে হবে উইল নট দ্য গার্ল ড্যান্স অন দ্য স্টেজ, কোশ্চেন মার্ক, মেয়েটি কি মঞ্চে নাচবে না। বুঝতে পেরেছো? তোমরা এইভাবে বাক্য গঠন করতে পারো, ঠিক আছে? আরো অনেক বাক্য তোমরা নিয়ে থেকে বলবে, তাহলে পারবে। তো এখন আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে অ্যাফার্মেটিভ
নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এই বাক্যগুলো করে দেখাবো। তোমরা সবাই বোর্ড দেখবে, তাহলে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে? দেখো বোর্ড দেখো, যেমন দেখো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাই তো? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, আমি এটাকে নেগেটিভ করব, না বাচক করব। দেখো তাহলে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হয়, ঠিক আছে? যেখানে দেখবে এটা হচ্ছে মেন ভার্ব, এটা কি? এটা হচ্ছে মেন ভার্ব। যদি এই মেন ভার্বে এস বাই এফ যোগ থাকে তাহলে ওটাকে ডাজ নট দিয়ে করতে হবে। যদি এখানে এফ বাই এফ যোগ না থাকে তাহলে ওটাকে ডু নট দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? যেমন দেখো, তাহলে এর উত্তর হবে আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। এবার দেখো ইন্টারোগেটিভ, একই রকম ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাস দিয়ে করতে হয়। যেখানে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাস দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটা কি দিয়ে করতে হবে? ডু দিয়ে করতে হবে। তার মানে দেখো এখানে এস যোগ নেই, তার মানে এটাকে ডু দিয়ে করতে হবে। তাহলে ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, এইভাবে করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ, আবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট দিয়ে করতে হবে, ঠিক আছে? একই রকম ভাবে যেটা আমি বললাম, যেখানে ভার্বে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে ডাজ নট দিয়ে করতে হবে, যেখানে থাকবে না ওটাকে ডু নট দিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এস বাই এস কি যোগ নেই, আছে নেই, তাহলে এটাকে ডু নট দিয়ে করতে হবে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের ক্ষেত্রে যদি সাবজেক্টটা নাউন থাকে, নাউনের আগে হয়ে যাবে ডু নট বা ডাজ নট। যদি প্রোনাউন থাকে তো প্রোনাউনের আগে হবে ডু বা ডাজ, প্রোনাউনের পরে হবে নট। তো এটা কি প্রোনাউন তো নাকি? তাহলে ডু আই নট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ এভাবে করতে পারো, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না বাচক, বুঝতে পেরেছো? আরেকটা বাক্য দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ করব। তাহলে হি ডাজ নট রাইট এ লেটার, সে একটি চিঠি লেখে না, ঠিক আছে? এবার তুমি এটাকে ইন্টারোগেটিভ করো, ডু বা ডাজ আগে হয়ে যাবে, তাই না? তো এটা ডাজ হবে, ডাজ হি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে, কোশ্চেন আনতে হবে, নাহলে ভুল হবে। তো তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাজ হি নট রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে না। এইভাবে তোমাদেরকে বাক্যগুলো করতে হবে, তাহলে খুবই সহজ মনে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখন তোমরা কি শিখলে? এখন তোমরা শিখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ নেগেটিভ শিখতে পারলে, তাই না? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, নেগেটিভ মানে হচ্ছে না বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক না বাচক, বুঝতে পেরেছো?